অনন্যা মাথা নাড়লো। রাতে একটা পাঞ্জাবের কাজ করে একটু পড়তে বসেছিল। পড়া শেষ হলে কাজল রেখা মুভিটা দেখলো। খুব সাদামাটা ভাবে মুভিটা উপস্থাপন করা হয়েছে। মুভির প্রতিটি গান শোনবার মতন, যাকে এক কথায় বলে অসাধারণত। যারা সামাজিক মুভি পছন্দ করে তাদের জন্য মুভিটা ঠিক আছে, বাট যারা রোমান্টিক মুভি চায় তাদের জন্য ঠিক নেই। সেলিম স্যার ভালো পদক্ষেপ নিয়েছে। তার কাছে মুভিটা ভালো লেগেছে। কোনো নোংরামি চুমাচামি নাই, এই দিক দিয়ে অনেক ভালো। কাহিনী, দৃশ্য সবই চমৎকার ছিল। সে কয়েকটি গান কাগজে টুকি নিল, দুটো মুখস্থও করেছে। আগামীকাল যদি রিহার্সাল করে তখন লাগে সেটা ভেবে। সকালে আজ ক্লাস করেনি, পুরো সকাল ব্লক প্রিন্টের কাজ করেছে। দুটো পাঞ্জাবি হোম ডেলিভারি করেছে। দুপুরের পর 4 জন মেহেন্দি কাস্টমার এসেছিল। ওরা যেতেই সে দোকান তালা মেরে ল কলেজের দিকে ছুটল। সেখানে গিয়ে দেখলো এ কি অবাক কাণ্ড, তার ফাজিল পার্টির দলের সব কয়টি লোক এখানেও উপস্থিত। ওরা সকলে নিজ নিজ চরিত্রে রিহার্সাল করতে ব্যস্ত, আর এদের প্রশিক্ষণ দিতে দেখা যাচ্ছে স্বয়ং রঙ্গন ভাই আর সেলিম স্যারকে। অনন্যাকে দেখেই রঙ্গন ডেকে সেলিম স্যারকে দেখালো। স্যার, এই হলো আপনার কাজল রেখার চরিত্র, দেখুন ঠিক আছে কিনা। তিনি চিন্তিত মুখে কপালদয় জুড়ে বহুমুখী ভাঁজ রেখা এঁকে শুধালেন। ঠিক তো আছে, বাট দুর্দান্ত অভিনয় পারবে তো? অনন্যা কিঞ্চিত ফরকে গেল। ক্ষণকালের মধ্যে মায়াবী চোখে মুখের রং ভয়ে পাল্টে গেল। মুখটা ক্রমশ ছোট কালো হয়ে এলো। রঙ্গন সেটা বুঝলো। সে স্যারকে আশ্বস্ত করলাম, স্যার অভিনয় আমার উপর ছেড়ে দিন, বাকিটা আমি বুঝে নেব। ঠিক আছে, তা না হয় দিলাম, তবে এই নাটকের মেইন আকর্ষণ হচ্ছে গান। যেখানে সুন্দরভাবে গান গাইবে কে? অনন্যা চট করে বলল, আমি গাইবো। সেলিম স্যার ভয়াবহ আকারের ভারী অবাক হন। কুচকে যাওয়া দৃষ্টিচোরা ছোট ছোট করে আগ্রহপ্রসূত চিত্তে পাল্টা প্রশ্ন করে বসে, পারবে তো? কাজল রেখা মুভি তুমি এই আগে দেখেছো, কিংবা এটার ময়মনসিং গীতিকা পড়েছো? মুভি গতকাল রাত্রে দেখেছি, তবে ময়মনসিংহ গীতিকা পড়িনি। একটি গান শোনাতে পারবে? সে মাথা কাত করে নীরবে সম্মতি জানালো। জি পারবো। শোনাও। অনন্যা গলা হুকুক করে কেশে ঝেড়ে নিল। রঙ্গন বুকে আড়াআড়ি হাত বেঁধে অনন্যার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকায়। তারও মনে বেশ আগ্রহ কৌতূহল জমেছে। রঙ্গন ফুল গান পারে, অবশ্য না পারে তো কিছু নেই, তবে সে এতদিনে একবার শুনিনি। ততক্ষণ অনন্যা দৃষ্টিজোড়া বন্ধ করে নিল। যদিও তার ভীষণ ভয় ভয় করছে, তবে গান তো আজ নতুন নয়, গাইছে, তাহলে হয়তো ভয় কিসের। সকল ভয় এক পাশে ফেলে রেখে সে শুরু করে দিল। পুরো গান শোনার পর সেলিম স্যারের মুখ দিয়ে একটা কথাই বেরিয়ে এলো, এই তো পুরা পারফেক্ট। তবে রঙ্গনকে পুরো স্তম্ভিত হতে দেখা গেল। ফাজিল পার্টির সদস্যগণ ততক্ষণে রিহার্সাল ছেড়ে অনন্যার গানের সুর শুনে ভিড় জমেছে। রঙ্গনের চোখে মুখে তখনও এক আকাশ সমান অবাকতা, বিস্ময়তা। শান্ত মুখে দুটো আঙুল ভরে সিটি বাজালো। সেলিম স্যার ওদের থমক ছিলেন। তোমাদের এখানে ডেকেছি, যাও সংলাপ রেডি করো, গিয়ে রিহার্সাল করো। সেলিম স্যারের ধমকে শুনে সকলে নিজ নিজ জায়গায় চলে গেল। রঙ্গন কিঞ্চিত কর হেসে নমনীয় স্বরে বলে, বাহ, চমৎকার গান পড়ো তো তুমি। এই জন্য ওই দিন মামি ফোন করে বিনা পয়সায় কতগুলো বকবক শুনিয়েছে আমার। নেটওয়ার্কের সমস্যার কারণে তখন তার কথা বুঝিনি, তবে এখন বুঝতে পারছেন তিনি কেন রাগ দেখিয়েছে। আর যেও না ওনার কাছে বিশ্রয়ে গেছেন, ভেবেছে আমি তোর সঙ্গে ঠাট্টা করছি। অরুণ একটু হাসল। সেলিম স্যার বলল, তুমি কি আগে থেকে গানের প্রশিক্ষণ নিয়েছো, না নিজে নিজেই প্র্যাকটিস করেছো? জি নিজে নিজেই স্যার। ঠিক আছে, কাজল রেখার চরিত্রে তুমি অভিনয় করবে, আর রঙ্গন তুমি কুমারের চরিত্রে আছো। কিন্তু স্যার আমি কেন, অন্য কাউকে দিন না। অন্য কাউকে দেওয়ার হলে আমি তাকেই দিতাম রঙ্গন, তোমাকে দিতাম না। আর হ্যাঁ, তিন্নিও আছে, ও বলেছে কাজল রেখার মায়ের চরিত্রে অভিনয় করবে। শান্তকে বলো সাধুর চরিত্রে সুন্দর করে রিহার্সাল করতে। কোনো রকম ভুলভ্রান্তি হলে আমি মোটেও বরদাস্ত করব না। প্রতিটা চরিত্র যেন জীবন্ত তাজা ফুটে ওঠে। অরুণ আটকে উঠল। কি শান্ত হবে আমার বাপ? আরে সর্বনাশে কেমন নাটক! বন্ধুকে সোজা সাপটা বাপ বানিয়ে নিচ্ছে। ওর করুণ মুখটা দেখে রঙ্গন মুখ চেপে নৈশব্দে হেসে ফেলে। রিল্যাক্স রঙ্গন ফুল, জাস্ট নাটক, এর বেশি কিছু না। অরুণা মৌন থাকে, তবুও কেমন কেমন লজ্জা করে। শান্ত তার বাপ?
ভাবতে বড্ড হাসি লাগে। রঙ্গন ভাই শান্তকে ডাকলো। এই যে সাধু, আপনার মেয়ে এসে গেছে, এ নেন কাজল রেখাকে। আপনার পত্নী সাধুনী মানে তিনিও আসতেছে। শুভ হা হা করে অট্টহাসিতে হেসে ফেল। হাসতে হাসতে তার কোমর ব্যথা হবার জোগাড়। সেলিম স্যার তখন ছিলেন না, থাকলে শুভকে গম্ভীর করে দুটি ধমকিও তো দিতই, সঙ্গে চোখ রাঙানি তো ফ্রে। শান্ত মুখটাকে ভেটকি মাছের মতন করে রাখলো, ঠোঁট উল্টে ফাংশটে মুখে হড়বড় করে বলল, এত বড় একটা দামড়ি মাইয়া কোথা থেকে ডাউনলোড দিলেন রঞ্জন ভাই? মানিজ্জত দেখতাছি আর আপনারা রাখবেন না মিয়া। নিজের বয়স একটা মাইয়া আমার কাছে, জানলে লোকে আমারে নিয়ে সন্দেহ করবে, ভাববে আমি বয়স দুয়েকে বিবাহ বাসর একসঙ্গে সেরেছি, অথচ ওই বয়সে তো আমার মুখ থেকে দুধের গন্ধই যায়নি। তার উপর একজন হিটলার মহিলা পেতনি জুটিয়ে দিতেছেন। আচ্ছা, দুনিয়াতে এত নারী জাতি থাকতে ওই ভেডি আক্তার বেডারে কেন আমার বউ বলে চালিয়ে দিচ্ছেন রঞ্জন ভাই? এইটা কিন্তু রীতিমতন অনেক জুলুম। হ্যাঁ। রঙ্গন ভাই হাসতে হাসতে চেয়ারে বসে বললেন, চিন্তা করো না শান্ত, তিন্নিকে নাটকের মধ্যে বেশ কয়েকবার ঝাড়ি মারার কিছু সুযোগ পাবে, তখন ষোলোগুলো পূর্ণ করে নিও। তিনি এরই মধ্যে এসে হাজির, কক্ষে ঢুকতে ঢুকতে শুধায়, আমাকে নিয়ে কি সৎ পরামর্শ হচ্ছে? কে জানে আমাকে ঝাড়ি মারতে চাইছে? আয় তো, কোনটায় ঝাড়ি মারবি? শান্ত দাঁত খাবারটি বের করে হাসল। কি যে বলেন তিন্নি আপু, আপনাকে ঝাড়তে যাবে কে? আপনিই ঝাড়ার জায়গা পান না। রঙ্গনদের ছোটখাটো ধমক পারল। সবাই থামো, এরপর যে যে সংলাপ মুখস্থ করো। স্যার এসে যদি দেখে তোমরা রিহার্সেল বাদ দিয়ে কথা বলছো, তিনি তখন ভীষণ রেগে যাবেন। জানো তো তিনি কতটা শক্ত, কতটা কঠিন। আমাদের জরুরি পূর্ব প্রস্তুতি নিতে হবে, সময় বেশি দিন হাতে নেই। আর তিন্নি, এই কাগজটা রাখো, এখানে তোমার সংলাপ দেওয়া আছে, মুখস্থ করো বসে বসে। অনন্যার উদ্দেশ্যে তিনি বললেন, আর রঙ্গন ফুল, এই শাড়িটা দ্রুত পরে আসো, তোমাকে এখন একজন কিশোরী কাজল রেখা হতে হবে, এরপরও রিহার্সেল শুরু করবে। অনন্যা নিরুত্তরে ভাষাহীন মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানায়। ভেতর থেকে শাড়িটা পরে এলো। আট পরে হালকা গোলাপি বর্ণের মসলিন শাড়িটা তার শরীরে বেশ পাকাপোক্তভাবে মানিয়েছে। উজ্জ্বল শ্যামলা গায়ে বড্ড ভালো লাগে দেখতে। উপস্থিত প্রতিটি মানবী বিমোহিত বিমুখ হয়ে তাকিয়ে রইল ওর মুখোজাবির দিকে। দৃষ্টির কোনো নড়চড় নেই, চক্ষুতে হাজারো কল্পনা জল্পনা, বিমুখে অক্ষির পলক পড়ে না। বাহ্যিক রূপের ছটা দেখে সকলে বিস্মিত, একদম বাস্তবিক সত্য। এ যেন 400 বছরের পুরনো সেই রূপকথার ময়মনসিংহ গীতিকার নারী কেন্দ্রিক চরিত্র কাজল রেখা স্বয়ং তাদের সামনে দাঁড়িয়ে আছে। খোলা উন্মুক্ত চুলগুলি উত্তরে দমকা মুহূর্তের সঙ্গে এলোমেলো ভঙ্গিতে উঠছে। কিশোরী মুখে এক টুকরো উজ্জ্বল হাসি রৌদ্রোজ্জ্বল রশ্মির ন্যায় ঝলঝল করছে। সকাল সকাল রঙ্গন হলে এসে অনন্যাকে বেশ কয়েকবার তালাশ করলো। খুব জরুরি প্রয়োজন, অতি প্রয়োজন না হলে সে লেডিস হলে আসতো না। হলে এসে ওয়েটিং রুমে মিনিট 10 বসলো। এর মধ্যে চা খেলো প্রায় 2 কাপ। তবুও মেয়েটা দেখানি। বেশ কয়েকবার মনুর মাকে খবরও পাঠিয়েছে, জরুরি তল্লাশি চালিয়েছে। এদিকে মনুর মা যেন এক আলছা বেডি, যায় 1 ঘন্টা আগে, আসে 1.5 ঘন্টা পরে। যদিও ব্যাপারটা ভীষণ বিরক্তিকর, তবুও সে শান্তিপ্রিয় মানুষ, ঝামেলা করে তার কাম্য নয়, নীরবতা থাকে শ্রেয়। মনুর মা 8 ঘন্টা জায়গায় 1 ঘন্টা পার করে। সে এসে জানালো। রঙ্গন আর বসলো না, উঠে দাঁড়ালো। কুচকানোর শার্ট টেনে টুডে ঠিক করে রওনা হলো অনন্যার দোকানের উদ্দেশ্যে। তার জরুরি ভিত্তিতে ধর্মমতী সুখ প্রয়োজন। সকাল সকাল সেলিম স্যার ফোন করে জানালেন আজ রিহার্সাল করতে গেলে সে যেন মনে করে একটা পাখি নিয়ে আসে। নাটকের মূল কেন্দ্রবিন্দু পাখিটিকে ঘিরে, তাই অবশ্যই একটি পাখি প্রয়োজন। তার চরম লেভেলে বিরক্ত লাগলো। কেন যে কাজল রেখার নাটকের পারফরমেন্স করতে গেল? এখন নিজের মাথা দেয়ালে ঠুকতে ইচ্ছে করলো। গেল তো গেলই, সঙ্গে কুমারের চরিত্রে অভিনয় করে। হ্যাঁ, চিত্রা নামের মেয়েটি করবে কঙ্কন দাসীর চরিত্রে অভিনয়। একবার সংলাপ মুখস্থ করিয়েছে, তবু ভুলে যায়। শুভ আপাতত আছে সোনাধর চরিত্রে। অনন্যাকে গিয়ে দোকানে পাওয়া গেল। বেচারি সবে দোকানে ঝাঁপ খুলেছে, গ্যাসের চা বসিয়ে দোকান ঝাড়ু দিচ্ছিল। গতকাল রাত্রে 10টা শাড়ির অর্ডার ছিল। রাত জেগে মাত্র 3টা শাড়ির কাজ করা হয়েছে, বাকি 6টি এখনো বাকি রয়েছে। ঝাড়ু দেওয়ার কাজ শেষ হতে রঙ্গন ভাইয়ের প্রতিচ্ছবি রৌদ্রের আধ ছায়া আলোকে দেখতে পেল। অনন্যা চোখ উঁচু করে ওনাকে দেখে এক চিলিক উজ্জ্বল রৌদ্রের ন্যায় হাসল। দ্রুত ওনাকে আপ্যায়ন করতে লেগে পড়ে বসলো। ওনার সামনে চেয়ার টেনে এগিয়ে দিয়ে বসতে দিল।
দুরন্ত পায়ে কিচেনে ঢুকে চা ছেঁকে কাপে করে ঢেলে ওনার জন্য নিয়ে এলো। নিন চা খান, মুড়ি আছে দিব রঙ্গন ভাই। মেয়েটা অতি চঞ্চল, প্রাণোচ্ছল, হাস্যকর মুখশ্রী। বাহ্যিক আচরণ যেমন মিষ্টি, তেমনি পাতলা গড়নের মুখটাও ভারী সুশ্রী দেখতে। মুখটা ভীষণ কোমল, মায়া ঘেরা, বিশেষ করে ওই কুচকুচে মনি, ঘন ঘন পাপড়িযুক্ত আখি জোড়া। ওর অতি ব্যস্ত বিচলিত কথন বচন শুনে তিনি খানিকটা হাসেন। চায় এক চোখ বসিয়ে শুথালেন। এত ব্যস্ত হইও না, এসেছে একটা দরকারি কাজে। তোমাকে হলে গিয়ে বেশ কয়েকবার তালাশ করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পাওয়া হলো না। মনুর পা দানা পানাই করে বলল তুমি নাকি দোকানে আছো, তাই চলে আসলাম তুমি অনুসন্ধান করতে। বিরক্ত হচ্ছ মেয়ে? বিরক্ত হলে হতে পারো, বাট আমি রাগ করবো না। অনেক কিঞ্চিত অদর ছড়িয়ে প্রাণোচ্ছল বদনে হাসে। রঙ্গন ভাই আপনি ঠাট্টা করুন, কিন্তু আমি বিরক্ত হচ্ছি না। স্বল্প সময়কালীনের জন্য মুখ্য ভাষা খরচ করার জন্য হলেও একজন লোক পাওয়া গেল। চা কেমন হয়েছে বলুন? কথাটি শেষ করে অনন্যা এক গাল হাসল। রঙ্গন ক্ষণকাল ফুটপাতের ব্যস্ত রাস্তাটির দিকে তাকিয়ে থাকে, এরপরে পুনরায় চাতে এক চুমুক বসায়। পরক্ষণে ধীরজ গম্ভীর গলদেশে বলে, ভালো। অনন্যা হতাশ। সে অন্তত পক্ষে একটু ভালো কিছু আশা করেছিল, কিন্তু ইনি তো রঙ্গন ভাই, এক রোবট মানব। যেন তার গলায় ছুরি ধরে সে নিজের প্রশংসা শুনতে চেয়েছে। ভারী অদ্ভুত এই লোকটা, এত কম কথা বলে, যেন গুনি গুনি অক্ষর হিসেব কষে মুখে উচ্চারণ করে। রঙ্গন দ্বিতীয়বার গাম্ভীর্য গলায় বলে, তুমি তো কাজল লেখা মুভি দেখেছ, ওখানে ধর্মমতী শোক পাখি ছিল। আমার জানা মতে তোমার একটু শোক পাখি আছে। জানো তো মেয়ে, আমাদের নাটকের শোক পাখিটার অবদান অনেক। তুমি গোটা নিয়ে আসতে পারবে? অনেক কিছুক্ষণ ভাবল, এরপরে সুশ্রী রিনটিরে কণ্ঠে জবাব তুলল, ঠিক আছে বলে সে মাথা নাড়ল। আচ্ছা, এখন উঠে। আগামীকাল ফাইনাল পারফরমেন্স, মনে আছে তো? সন্ধ্যা একবার আসো, অনেক কিছু প্রয়োজন আছে, জানার আছে। তাছাড়া পুরো প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। না ডান দিকে হ্যাঁ বধূকে মাথা কাজ করল। জি আসবো। এরই মধ্যে কেটে গেল বেশ কয়েক মাস। মঞ্চনাটক হয়েছিল নভেম্বর মাসের দিকে। সেদিন মঞ্চে খুব ভালো পারফরমেন্স করেছিল বলে সে পুরস্কারও পেয়েছিল। কাজল রেখা নাটকটি প্রথম স্থান অধিকার করেছিল। প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে দিয়েছিল তার গানের প্রশংসায়। লোক সমাগম ভেসেছে, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা প্রশংসার পঞ্চমুখ। এখন সমগ্র কলেজের টিচার স্টুডেন্ট সবাই তাকে চেনে, আর তাদের ডাক নাম হলো রঙ্গন ভাই, রঙ্গন ফুল। হ্যাঁ, রঙ্গন ফুল নামেই সে কলেজে বেশ জনপ্রিয়। এক সময় সে প্রতিবাদ করত, প্রচণ্ড বিরক্তবোধ অনুভব করত। সময়ের সঙ্গে সঙ্গে মেনে নিতে শিখে গেছে। এখন আর ওসব কানে তুলে না, সে ব্যস্ত মানুষ। এইসব আজারা প্যাঁচা শোনার টাইম কই। কাজের চাপে যেখানে দম ছাড়ার সময় নেই, সেখানে ওসব কানে তুলে কে? ইদানিং হয়েছে মরার এক জ্বালা। তার দাঁতের বাম পাশে সামনের মাড়ির চিনচিন করে বেশ কয়েকবার ব্যথাও করেছিল। সে সামান্য ব্যথা বলে গ্রাহ্য করেনি, এক প্রকার গা ঝেড়ে ফেলে দিয়েছিল। এরই মধ্যে বেশ খানিকক্ষণ আয়না দেখার সুযোগ হয়ে ওঠেনি। সকাল সকাল মেহেন্দি বিক্রি করে কখনো কখনো ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে মেহেন্দি দিতে ছুটো। রাতে হ্যান্ড পেন্টিং, ব্লক প্রিন্টের কাজ করা, আবার অর্গানজা কাপড়ে হ্যান্ড পেন্টিংয়ের ওপরে কারচুপি কাজ করো। তার মধ্যে হাতের কয়েক প্রকার সিলভার কাঠের গহনা বানানোর নতুন একটা কাজ আরম্ভ করেছে। এমনও হয়েছে কাজের প্রেসারে খেতেও সময় পর্যন্ত পায়নি। সেখানে আয়না দেখা বিলাসিতা মাত্র। আর সকাল সকাল দেখলো ব্যাপারটা, সামনের মাড়ির দাঁতের উপর দিয়ে ঠেলে ঠুলে একটা গ্যাস দাঁত গজিয়েছে। সে ভীষণ অবাক। এমনিতেই জীবনের যন্ত্রণার শেষ নেই, তার উপরে আরেক ঝামেলা উঠে এসে হাঁচের। তবে মন্দ লাগছে না, বরঞ্চ হাসলে গ্যাস দাঁত চিলিক মারে, দেখতে তখন ভীষণ ভালো লাগে। নিজেকে আজ একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, আগের চেয়ে একটু মোটা হয়েছে, মুখে লাবণ্য ফিরেছে, গায়ের রং হলদে হলদে একটা ভাব এসেছে, পরিপূর্ণ যৌবনের দিকে পদার্পণ করছে। কেন যেন তার একটু ভালো লাগলো। অনেক হয়েছে অবহেলা, এখন আর নিজের প্রতি কোনো অবহেলা করা উচিত না। রোজ কাজের পাশাপাশি দেহের যত্ন নিতে হবে, স্বাস্থ্য সচেতন হতে হবে। কার জন্য সে নিজের অবহেলা অযত্ন করবে? কারোর জন্য নয়, নিজের জন্য নিজের যত্ন নিবে। নিজের এত সুন্দর শখের চুল কিনা এক বিশ্বাসঘাতকের জন্য কেটে ফেলো। ছি, তার নিজের উপর প্রচন্ড বিরক্ত লাগলো। ওই দিন 3 থেকে চুল 2 বছরের জন্য রিবন্ডিং করেছে। মাশাআল্লাহ,
চুল এখন কোমরের অনেক নিচে নেমেছে। তার ইচ্ছে তার চুল হাঁটু পর্যন্ত হবে। এর জন্য তার যা করার তাই করবে। বেশি বেশি এই চুলের পেছনে সময় দিবে, বেশি না, মাত্র 2 বছর অপেক্ষা করলে চুল হাঁটুতে নামবে। এমনিতেই তার চুলের গঠন ভালো, কেটে ফেললেও দ্রুত বেড়ে ওঠে। তিনি পার্লারে সব কাজ পারে। সামনে পার্লার দিবে সে শুনেছিল। এখন মোটামুটি তার চুল আবার বড় হয়েছে, কোমরের নিচে ছুঁয়েছে। এতদিন অর্ধ কোকড়া ছিল দেখে চুল লম্বা হওয়ার অনুভব করা যায়নি, কিন্তু বর্তমানে রিবন্ডিং করার কারণে চুল ভীষণ ঝলমলে, সিল্কি ও লম্বা দেখাচ্ছে। পাশাপাশি অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। তখন চুল কেটে ফুল করলো, নেক্সট করে করবে না, কারণ সে তখন বোকা ছিল, কিন্তু এখন নয়। লম্বা চুল তার ভীষণ পছন্দ, ভাবলো চুলেরও ট্রিটমেন্ট নিবে, চুল লম্বা করতে হবে। কেন জানি হঠাৎ লম্বা চুলের প্রতি আকর্ষণ জন্মালো। এখন সব দিক দিয়ে সার্বনিক পারফেক্ট হওয়া চাই। বড় তো কম হলো না, নিজের ভালো মন্দ বোঝার মতন যথেষ্ট বয়স হয়েছে, ক্ষমতা হয়েছে, সে প্রাপ্তবয়স্ক। 18 হতে চললো, তাহলে ছোট কোথায়? গতকাল তার টেস্ট এক্সাম শেষ হয়েছে। অপরিপক্ক বয়সে কাজ লেখাপড়া একসঙ্গে চালাতে নাকানি চোবানি হিমশিম খাচ্ছিল, শ্বাস ছাড়ার মতো জোরে। দোকানে সকাল বিকাল কাস্টমার লেগেই থাকে, সারাদিন দোকানের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এমনও দিন হয়েছে চোখের ব্যথায় চোখ লাল হয়ে এসেছে, চিনচিন মাথা ব্যথা, মাথার সমস্ত নিউরন অবধি কাঁপিয়ে ছাড়ছে, চোখ দিয়ে চপচপ করে পানি পড়েছে। তবুও সে কাজ থামায়নি। মাথার হাজার মন ব্যথার যন্ত্রণা থাকার পরেও তাকে কাজ করতে হয়েছে, ক্লায়েন্টদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভিস দিতে হয়েছে। তবুও তিনি দিন শেষে একটা নিজের আত্মশক্তি খুঁজে পায়, নিজের বুকে বল পায়। তার গর্ব করার শক্ত একটি অবস্থান আছে, আর সে অসহায় নয়। তার নিজের বলতে একটা শক্ত জায়গা আছে। ধীরে ধীরে তার বিজনেস দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে মাটিতে ছড়িয়ে পড়বে। সে পুরো বাংলাদেশের টপ একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। এরই মধ্যে একদিন রঙ্গন ভাই 10টি মেয়ে এনে দিয়েছিল, 10 জনই অনাথ, কারো নিজের জন্ম পরিচয় জানানি। উনি বলেছিলেন দোকানের কাজে ওদের রেখে দিতে। সে একটু দ্বিমত পোষণ করেছিল। রঙ্গন ভাই বললেন, রঙ্গন ফুল, ওরা সবাই অনাথ, তোমার দোকানের কাজে লাগতে পারে ভেবে এনেছিলাম। না লাগলেই বলতে পারো, সমস্যা নেই। তবে চেষ্টা করে দেখতে পারো, ওরা থাকলে কাজের প্রেশার তোমার উপর দিয়ে কম পড়বে। আর যদি একান্ত ওদের না চাও, তাহলে কিছুদিন ওদের একটু রেখে দাও। একটা ব্যবস্থা হয়ে গেলে ওদের আমি নিচে নিয়ে যাব। প্রথমে যদিও একটু আমতা করে দ্বিধাবোধ করছিল, কিন্তু এতিম শুনে তার ভীষণ মায়া লাগলো। সে নিজেও তো এতিম হয়ে এতিমের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। অনন্যা গলায় জোর দিয়ে বলল, সৃষ্টিকর্তা যেহেতু ওদের আমার দুয়ারে পাঠিয়েছে, যান, আজকের পর থেকে ওদের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আমি নিজ কাঁধে তুলে নিলাম। রিজিকের মালিক সৃষ্টিকর্তা, বাকিটা আমি বুঝে নিব। রঙ্গন মনে মনে পুলকিত হলো। দিনগুলি স্রোতের মতন অতিক্রম হয়, সময় গিয়ে মাস গড়ায়, বছর গড়ায়। হিজলা সদরে এসেছে 1 বছরের হয়ে এসেছে। ইতিমধ্যে তার দ্বাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম শুরু হয়েছে। এক্সাম শেষ করার পর আগের মতন কাজের প্রতি মনোযোগী হয়। কিছুদিন আগে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। তার পয়েন্ট 4.70, বেশি ভালো হয়নি। কাজ লেখাপড়া একসঙ্গে মেনটেন করা এত সহজ নয়, তবুও মন খারাপ করলো না। এলএলবিতে ভর্তি হওয়ার পূর্ব প্রস্তুতি চলল। এরই মধ্যে মেহেন্দি বানানোর জন্য অনেক লোক নিয়েছে, পাশাপাশি সে একটা মেহেন্দি বানানোর জন্য আলাদা ফ্যাক্টরিও নিয়েছে। আগের দোকানটিতে মানুষের বসার জন্য জায়গা হয় না, সঙ্গে একটি মেহেন্দি অফিস ভাড়া নিয়েছে। সেখানে মেহেন্দি স্টুডিও বানানো হয়েছে। অনেক স্টুডেন্ট আছে যারা তার কাছে অনলাইনে কাজ শিখে, কেউ কেউ আবার সরাসরি অফিসে এসে কাজ শিখে। বর্তমানে 30 জন আছে যারা সরাসরি অফিসে এসে কাজ শিখছে। এখানকার মেহেন্দি অফিসের ভাড়াটা একটু বেশি হলেও তবে অফিসটি দেখতে চোখ ধাঁধানো সুন্দর। সে আরো ডেকোরেশন করে সুন্দর করেছে, বিভিন্ন প্রকারের পোজ দিয়ে ছবি তোলা যাবে। এছাড়াও সরাসরি অফিস থেকে মেহেন্দি সংগ্রহ করা যাবে। আগের দোকানটিতে ব্লক প্রিন্ট আর হ্যান্ড পেন্টিং এর করার জন্য নতুন কিছু লোক নিয়েছে। বর্তমান তার আন্ডারে মেহেন্দি ছাড়া মোট 100 জনের মতন কাজ করে। মেহেন্দিটা আলাদা, সেখানে আরো লোক আছে, তবুও কাজ করে কুলানো যাচ্ছে না। সার্বক্ষণিক মেহেন্দি কাস্টমারের ভিড় লেগেই থাকে। 4 জন ব্যবসায়ীর সঙ্গে সে
বিক্রেতা হিসেবে কাজ করছে। এরা সরাসরি হ্যান্ড পেইন্টিং আর ব্লক প্রিন্টের শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস সহ আরও অনেক প্রোডাক্ট পাইকারি দামে তার থেকে কিনে নিয়ে নিজ মার্কেটে সাপ্লাই দেয়। সে গহনার বেশ কয়েকটি ডিজাইন তৈরি করলো, সেসব তার মেয়েদের শিখালো। গতকাল একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে, তার হাতের বানানো গহনা ভীষণ পছন্দ করেছে। সে ব্যবসায়ী বলেছে সংগ্রহ করে বাজারজাত করবে। প্রায় 500 এমন গহনা চাই, কিন্তু আশ্চর্য পরের মাসে 2000 গহনার অর্ডার করলো। শত লোক থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না। দিন দিন বড় বড় অর্ডার আসতে চলছে। কখনো গায়ে হলুদ 30, 50, 100 পাঞ্জাবি শাড়ি, আবার বিয়ের কাপড়সের শাড়ি পাঞ্জাবি অর্ডার আসছে। পার্ট টাইম কাজে লোক নিয়োগ নিল আরও 100 জন। এরপরে অনন্যা পণ্যের সঙ্গে গহনার বিজনেস শুরু করে দিল। ছোট্ট দোকানটিতে আর হচ্ছে না। ওইদিকে নিজে ব্যতীত মেহেন্দি অফিসে মেহেন্দি আর্টিস্ট রেখেছে 5 জন। মেহেন্দি স্টুডিও সুন্দর করে সাজিয়েছে। এক্ষেত্রে বন্ধুদের কোনো সাহায্য নেয়নি। তার নিজস্ব কাজে সাহায্য নিতে ভালো লাগে না। কাজের পাশাপাশি ক্যারেক্টার নৃত্য শিক্ষা খারাপ লাগলো না। মাঝে মধ্যে রঙ্গন ভাইয়ের মামি মিসেস মাহফুজা হকের থেকে রবীন্দ্রসঙ্গীত শিখে আসত। জীবন এভাবে চলছে। দিন যত যাচ্ছে সে কাজের মধ্যে গভীরভাবে ঢুকে যাচ্ছে, যেন সর্বদা কাজ তাকে চুম্বকের মতন টানছে। দিন রাত এক করে কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছে। বর্তমানে কেউ কেউ হাফ টাইম কাজ করে, আর যারা সর্বদা থাকে তারা 14 ঘন্টা কাজ করে। মোট সে 25 জন মেয়েদের দায়িত্ব নিয়েছে। তাদের থাকতে দেওয়া, খাবার দেওয়া, বস্ত্র দেওয়া, আর মাস শেষে 1000 কিছু টাকা হাতে তুলে দেওয়া। এর সবই দায়িত্ব তার একান্ত নিজের। এরা আবার তেমনি সম্মানের চোখেই দেখে তাকে, ম্যাডাম ছাড়া কথা বলে না। দোকানে গেলে চা বিস্কুট সবার আগে কে এনে দিবে যেন তার প্রতিযোগিতা নামে। ভীষণ শ্রদ্ধা ও সম্মান করে সমীহ করে, যেমন মানুষ শিক্ষককে দেখলে করে। তার ভীষণ ভালো লাগে। মোটামুটি সে তার কর্মক্ষেত্রে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। LLB তে পরীক্ষা দেওয়ার সকল পূর্ব প্রস্তুতি নেওয়া শেষ। পরীক্ষা দেওয়ার 2 দিন আগে এক ক্লায়েন্টের বাড়ি থেকে আসার পথে অটোতে করে অ্যাক্সিডেন্ট করে ডান হাতটা ভেঙে বসে আছে। আজ 3 দিন হলো। তার মধ্যে জ্বর ভুগছে, পরীক্ষাটা দিতে পারলো না। ভীষণ মন খারাপের কাজ করছে, কাজও করতে পারছে না। হলে তাকে দেখাশোনা করার মতন কেউ নেই। তিনি আপু সদর বরিশাল গেছেন, তিনি একটি পার্লার দিবেন। তার কার্যক্রম শুরু করে দিয়েছে। ভাগ্যক্রমে ওনার থেকে পার্লারের কিছু কাজ শিখেছিল, বর্তমানে কাজেও লাগিয়েছে। ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্টিংয়ের মডেল হিসেবে যাদের নিয়ে কাজ করছে তাদের মধ্যে থেকে কয়েকজন মেয়ে দেখে রেখেছে যারা মডেলদের ভূমিকা পালন করে। ওদের মেকআপ করাতে হয়, সেই মেকআপ আর্টিস্টদের কাজ সে করছে। পরদিন সকাল 10টার দিকে রঙ্গন ভাই আসলো। তখন সে গভীর ঘুমের চাদরে তলিয়ে, গভীরতার উষ্ণতায় চোখ মুখ যেন ধকধকে বৈশাখ নর। শরীর জ্বরে ফেটে যাচ্ছিল। হুঁশ নেই, প্রায় 104 ডিগ্রি সেলসিয়াস জ্বরে ভুগছে। রঙ্গন ভাই হল কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়ে সে তার নিজ বাড়িতে অনন্যাকে নিয়ে গেল। এখানে অবহেলা অযত্নে পড়ে থাকাটা তার পছন্দ হয়নি। তার উপর গতকাল রাত্রে তিনি ফোন করে বলেছিল অনন্যাকে যেন তিনি গিয়ে নিয়ে আসে। সে বেচারি এখানে পাছে একুল ওকুল কেউ কিছু নেই, কে করবে দেখভাল? মেয়েটা মরণ ব্যামো জ্বরে কাতরাচ্ছে, প্রতিটি মুহূর্তে তিক্ত যন্ত্রণায় কষ্টে ছটফট করে ওঠে। নিজের অস্ফুটন দুর্বিষহ এক ফালি কষ্ট কাউকে বোঝাতে পারবে না। সারাক্ষণ চুপচাপ গুমরামুখী থাকে, মুখ থেকে যেন কেউ সমস্ত হাসি কেড়ে নিয়েছে। চাপা স্বভাবের হওয়ার ফলস্বরূপ ভিতরে জমাকৃত থাকা কষ্টগুলো সবটা অন্ধকার রাতের চাদরে ঢাকা পড়ে। এ যেন ভারী মুমূর্ষুকর যন্ত্রণাদায়ক এক অবস্থা। আপনজন কেউ নেই যে তার সেবা করবে। রক্তের সম্পর্ক ছাড়া বন্ধুমহল তিনি আর রঙ্গন, এরাই তার পরিবার। নিতান্ত তারা ছাড়া কেউ নেই। তার ভেতরে ডান হাত হয়েছে ফ্র্যাকচার। ডাক্তার বলেছে ঠিক হতে সময় লাগবে, 1 মাসের হতে পারে কিংবা এরও অধিক। রঙ্গন ভাইদের বাড়িতে যখন এসেছিল অনন্যা তখন অর্ধ অচেতন, পুরোপুরি হুঁশে আসতে টাইম লেগেছে। যখন বুঝতে পারলো সে অজানা জায়গায় সামান্য অন্তর কেঁপেছিল। ভীতু সন্ত্রস্ত হৃৎপিণ্ড অজানা আতঙ্কিত হয়েছিল। একজন শটার্ধ বয়সী বৃদ্ধাকে নিজ শিয়রের চারপাইয়ের উপর বসা দেখে খানিকটা দমে গেল। কথায় কথায় জানা গেল উনি রঙ্গনের দাদু।
তার মানে সে রঙ্গনের বাসায় আছে। একটু মনোপূর্ণ জন্মালো তার। কেন পাগলামি করতে গেল লোকটা? আসুক তিনি, বেশ আচ্ছা করে ঝাড়বে। প্রবল ঝাড়ার কথা থাকলো, অনন্যা পারল না। রঙ্গন ভাইয়ের হাতে দুটো আলু সিদ্ধ, দুটো ডিম সিদ্ধ, এক গ্লাস তরল উষ্ণ ধোয়া ওঠা দুধ, সঙ্গে কিছু ফল। অনন্যা মুখ কুচকালো। বিনিময়ে রঙ্গন চমৎকার হাসে। মুখটা বিদঘুটে করে রেখেছো কেন? এখানে এনেছি বলে খুব রাগ হচ্ছে মেয়ে? তোমার আমার প্রতি রাগ হলে হতে পারে, তবে সেটা মিছিমিছি হয়ে যাবে। কেননা তোমার বোন সমতুল্য তিন্নি আমাকে স্বয়ং ফোন দিয়ে নিয়ে আসতে বলেছে। তোমার নাকি ব্যায়াম হয়েছে, কঠিন ব্যায়াম। সারাক্ষণ গোমরামুখী হয়ে থাকো, তাই হাসার জন্য একজন ডাক্তার দেখানো প্রয়োজন। ডাক্তার দেখালে রোজ নিয়ম করে হলেও একবার কিন্তু হাসতে হবে। হ্যাঁ। কথাগুলি বলে তিনি থামে। অনন্যা শুকনো জর্জরিত মুখে এক চুলতে ম্লান হাসল, তবে মনে মনে প্রশ্ন জাগল। তিন্নি আপু আপনার কি হয় রঙ্গন ভাই? সেরকম তো কারোর সঙ্গে আপনাকে কথা বলতে দেখি না, একমাত্র তিন্নি আপু আর আমি ছাড়া। তার চিন্তিত মুখটা দেখে লুৎফর বেগম, যিনি রঙ্গন ভাইয়ের দাদু হন, তিনি আন্দাজ করেছেন কিছু একটা। তিনি নিজেই জেসিকে উত্তর দিলেন, রঙ্গন আর তিন্নি আমার নাতি নাতনি, আপন দুই ছেলের ছেলে মেয়ে, ওরা সম্পর্কে ওরা চাচাতো ভাই বোন। এতক্ষণে কাহিনী কিছুটা হলেও সে বুঝল। রঙ্গন ভাই বসলো তার শিওরে। প্রথমে ওকে ডিম দুধ আর আলু সিদ্ধ দিয়েছিল খেতে। বেচারি খাবে না বলে নাক শিখকে উঠল। তার কাছে সব তেতো ঠেকে, যার ফলস্বরূপ রঙ্গন সবটা নিজ হাতে জোরপূর্বক গিলিয়েছে। তবে দুধ খাওয়ার পরপরই ভয়াবহ সর্বনাশটাই হলো। পুরো গা মাখিয়ে অনন্যা বমি করে দিয়েছে। ওর শরীর ভীষণ কাঁপছে, পেট কচলাচ্ছে, মাথা ঘুরছে। লুৎফর বেগম বমি দেখতে পারেন না, তিনি বেরিয়ে গেলেন। কাজের লোক সীমাকে পাঠিয়ে দিলেন সবকিছু পরিষ্কার করতে, কিন্তু সীমা জানতো না তাকে বমি পরিষ্কার করতে হবে। যখন জানলো, নাক ছিটকাল ওয়াক থু। বলে বাহিরে মুখ বাড়ি থুতু ফেললো। রঙ্গনকে বলল, ভাইজান, আমি দরকার পড়লে গুও পরিষ্কার করতে পারবো, কিন্তু বমি পরিষ্কার করতে পারবো না। কথার পরিপ্রেক্ষিতে রঙ্গন জানালো, তোমার পরিষ্কার করতে হবে না সীমা, তুমি কেবল রঙ্গন ফুলের কাপড় চেঞ্জ করে দাও। হাত মুখ ধুয়ে মাথায় হাত পায়ে সরিষার তেল মালিশ করো গিয়ে, যাও। দ্বিতীয়বারের মতো অনন্যা আবারও বমি করে গা ভাসালো। সীমা নাকে কাপড় দিয়ে দ্রুত সরে গেল। কাঁপতে কাঁপতে অনন্যার বুক থেকে ওড়না খসে পড়লো। সঙ্গে সঙ্গে রঙ্গন দৃষ্টি মেঝেতে নামিয়ে নিল। বসা থেকে যত দ্রুত সম্ভব ওখান থেকে কেটে পড়ল। সীমা অনন্যার কাপড় চেঞ্জ করার পর তিনি ফিরে এসেছেন। অনন্যা দুর্বল শরীরে নিদ্রায় গিয়েছে। কতক্ষণ ওর শুকনো মুখটা দেখার পর সে নিজে অনন্যার বমি এবং নোংরা কাপড় দিয়ে পরিষ্কার করে রোদে শুকোতে দিল, যেটা ছিল অবাক হওয়ার মতন ঘটনা। সীমার কেমন যেন সন্দেহ হলো। রঙ্গন ভাই আবার এই মেয়েটাকে পছন্দ টছন্দ করে না তো? সারাদিন ওর পাশেই ছিলেন, বিকেলের দিকে একটু বের হয়েছিলেন। এরপরে রাতে আবার আসলো ওকে একবার দেখতে। ঔষধ আর গরম গরম স্যুপ খাইয়ে রেখে গেলেন। অন্যের একটু বিরক্ত লাগছিল, সঙ্গে অস্বস্তিও। ঘন ঘন এভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে তার মোটেও পছন্দ হচ্ছিল না, যেটা রঙ্গন স্পষ্ট উপলব্ধি করতে পেরেছিল। পরে বুঝিয়ে বলেছে সে যদি চায় সুস্থ হয়ে চলে যেতে পারে, আপাতত 2 দিন থাকুক। 2 দিন থাকার কথা থাকলে অনন্যা রইল পুরো 1 মাস। কেননা তিন্নি বলেছিল, তাকে রিকোয়েস্ট করেছিল সে যেন পুরোপুরি সুস্থ হওয়ার পর্যন্ত এখানে থেকে যায়। এই অবস্থায় হলে গেলে ঝামেলা পোহাতে হবে, কে দেখে রাখবে তার কে রাখবে তার খেয়াল? এ এক জীবন্ত সত্য। তার খেয়াল খোঁজ রাখার মতন কেউ নেই। সে মনে রাস্তায় পড়ে থাকলেও কেউ ফিরে চাইবে না। জীবন তাকে নিয়ে খেলছে, নাম না জানা নিষ্ঠুর এক খেলা। সেও দেখতে চায় এই খেলায় যবনিকা কোথায়। না চাইতেও সে থেকে গেল। রঙ্গন কখনো তাকে বিরক্ত করেনি, ওর ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু ঘাড়ে চাপিয়ে দেয়নি, বরং কাজ লেখাপড়ার পাশাপাশি মজার মজার গল্প উপন্যাস শুনিয়ে ওকে হাসিয়েছে, ওর যত্ন নিয়েছে। বর্তমান রঙ্গনের সঙ্গে তার ভালো মনের একটা মজবুত বন্ধুত্বের গণ্ডি গড়ে উঠেছে। চরিত্রের দিক দিয়েও এই ছেলে এক ধাপ এগিয়ে। অনন্যা রঙ্গন ভাই বেশিরভাগ কথা বলে অন্যদিকে তাকিয়ে বলে। আজ পর্যন্ত ওনার চোখে সে নোংরা লালসা কোনো চাহনি দেখেনি, যেটা তার নিকট অনেক ভালো লেগেছে। অনন্যার আফসোসের শেষ নেই। এলএলবিতে ভর্তি হওয়ার চান্স পেল না, তার আগেই মরার হাত ভাঙার প্রয়োজন ছিল। রঙ্গন ভাই সর্বদা তাকে মানসিক সাপোর্ট দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা সে নীতিবাক্য কিছু শোনালো। এবছর ভর্তি হতে পারোনি তো কি হয়েছে, সামনের বছর হবে। একটা বছর গ্যাপ গেছে বলে হতাশ হয় না।
সৃষ্টিকর্তা যা নির্ধারণ করে রেখেছে তা খণ্ডাবে কি করে? বরং এই একটা বছর তুমি কাজে লাগিয়ে তোমার ব্যবসায় দিতে পারবে। পাশাপাশি এলএলবিতে ভর্তি হওয়ার জন্য পুনরায় আরো সুন্দর করে প্রিপারেশন নাও। অনন্যা মনে মনে ভীষণ খুশি হলো। বেশ ভালো পাকাপোক্ত কথা বলছে রঙ্গন ভাই। সে চিন্তামুক্ত ভাবে পুরো 1 বছর কাজে মনোযোগ দিতে পারবে। সকালের দিকে পুরো ফাজিল পার্টির সদস্যগণ এসে হাজির। এর আগেও বেশ কয়েকবার এসে দেখে গেছে ওরা। লেবুর মা লেবুর বাপ শুদ্ধ আনারস নিয়ে এসেছে। গতকাল রাতে আবার অনন্যার জ্বর এসেছে, তবে এবারের জ্বর অতটা কাহিল হলো না। শান্তের মতে আনারস খেলে জলদি জ্বর ভালো হয়ে যায়। লাবণী ফোরন কেটে বলল,